সিভিআর 250 যেটার জন্য আমরা অপেক্ষা করতেছি বাংলাদেশে 900 দ্য বিস্ট ZX10। ও তাহলে আমাকে 7 বিলিয়ন রুপিয়া জরিমানা দিতে হবে ভাই। টাকা পয়সার হিসাব করতে করতে এই জীবন বাইরে যেতেছে। এত এত নোট, এক একটা চেহারা এক এক রকম, কোনটা 2000, কোনটা 20,000। এই যে এটা সম্ভবত 20,000 দেখেন, তারপর এটা হচ্ছে 2000, এটা হচ্ছে 1000-এর নোট, আর এটা কত, ওইটা 5000-এর নোট। ওরে আমার এখানে বিল পরিশোধ করতে হবে, আরও 1.5 লাখ টাকা বাকি আছে। এই যে এটা হচ্ছে 1 লাখ টাকার নোট, বিশাল বড় নোট কিন্তু 1 লাখ টাকা, আর বাকি 50,000 টাকা বানাইতে হবে। এখন আমি কনফিউশনে পড়ে গেছি। 10,000, সরি 20,000, 10,000, আর একটা 20,000 দরকার, আর একটা 20,000 আমার কাছে আছে নাই। 5,000 রুপিয়া কম আছে, সমস্যা নেই, এটা ওর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর 3 রাত ছিলাম হচ্ছে উবুদে, এখন আমরা যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। পৃথিবীর অন্যতম সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা জায়গায় আজকে আমরা যাব। এবার ট্যুরের শুরুতে আমি জামা কাপড় ব্যাগপত্র সব গোছায় রাখছিলাম, তাড়াহুড়ার মধ্যে, মানে লাস্ট মোমেন্টে তো আমাকে থাইল্যান্ডের ফ্লাইট কাটতে হয়েছে, তো যার কারণে আমি এই যে উইন্ড ব্রেকার যেগুলো গোছায় রাখছিলাম কিন্তু ব্যাগে ঢুকাইতে ভুলে গেছিলাম। পরে এই যে এখানে আসার পরে, মানে থাইল্যান্ডে আসার পরে শেল অ্যাডভান্সের পক্ষ থেকে আমাকে একটা উইন্ড ব্রেকার দেওয়া হয়। এই যে দেখতেছেন, এই হচ্ছে উইন্ড ব্রেকারটা। এই উইন্ড ব্রেকারটা হচ্ছে আমাদের যে রেস ট্র্যাকে বাইক চালানোর কথা ছিল সেদিন সবাইকে একটা একটা করে উইন্ড ব্রেকার দিছে, এবং সেখানে একটা গেমস হয়েছে, স্কুইড গেমের মতো একটা গেম। দেখেন আমার নাম্বার হচ্ছে 13, তা আমার জন্য এটা রেখে দেওয়া হয়েছে। তা আমি তো আর সেটাতে অংশগ্রহণ করতে পারি নাই, আর কি কপাল খারাপ, বাট পরবর্তীতে আমাকে দেওয়া হয়েছে, যেটা এখন আমার কাজে লাগবে। যে পরিমাণ কড়া রোদ সবসময় থাকে, সেভ করতে হবে নিজেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন ব্রোস, তাহলে আজকের কাহিনী শুরু করি উইথ ইন্ট্রো। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রাইড অন ইন্দোনেশিয়া। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে উবুদ থেকে নুসা পেনিদা, আর নুসা পেনিদাতেই গেলে আমরা পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা দেখব। নুসা পেনিদার বিচগুলা অন্য রকমের, ম্যাজেস্টিক লেভেলের। যতগুলো ছবি দেখছি, জাস্ট ছবি দেখেই পাগল হয়ে গেছি এবং সচক্ষে দেখার জন্য অপেক্ষা করতেছি। কিন্তু নুসা পেনিদাতে আমি যদি বাইক নিয়ে যেতে চাই, আমাকে ফেরি পার করতে হবে। এটা কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে যেখান থেকে বাইক রেন্ট দিছি তারা আমাকে পেপার দিছে সেগুলা দিয়ে আমি বালির ভিতরে চালাইতে পারবো। নুসা পেনিদাতে যাওয়ার সময় আমার লাগবে হচ্ছে অরিজিনাল পেপারস, যেগুলো আমাকে তারা দেয় নাই। তো তাদেরকে যখন আমি বললাম যে ভাই আমি নুসা পেনিদা যাব, তখনই আমাকে তারা বলছে যে তাহলে তো আপনার অরিজিনাল পেপারস লাগবে। তাই বললাম ঠিক আছে, অরিজিনাল পেপার দেন। তারা বললো আসেন। এখন আমাকে প্রথমে যেতে হবে হচ্ছে যেখান থেকে বাইক রেন্ট নিছি সেই জায়গাটায়, যেটা এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, 1 ঘন্টা সময় লাগবে পৌঁছাইতে। তারপরে সেখান থেকে যাব হচ্ছে ফেরিঘাটে, ফেরি ধরে তারপরে যাব নুসা পেনিদা। বালিতে বেশিরভাগ রোডই হচ্ছে এরকম 2 লেনের, প্রচুর পরিমাণ স্কুটার। তার পরবর্তীতে হচ্ছে এই যে গাড়ির সংখ্যা আছে মোটামুটি ভালোই আজকে, এখন যেহেতু সকালবেলা সবাই মনে হয় অফিসের দিকে যাচ্ছে, তাই গাড়িও আছে প্রচুর। আর কিছু 4 লেন বা 6 লেনের হাইওয়ে আছে, সেগুলো হচ্ছে ডেনপাসারের দিকে, মানে মূল শহর যেটা ডেনপাসার এয়ারপোর্ট যেখানে, ওইখানে। তো এবার যখন ট্যুরের প্ল্যান করতেছিলাম তখন চিন্তা করতেছিলাম যে হায়ার সিসি বাইক নিব কিনা। তো হায়ার সিসি বাইক নিলে প্রথমত ভালো রোড হইতে হবে, যেমন থাইল্যান্ডে হায়ার সিসি নিয়েছিলাম, ওইখানে রোড অস্থির, চালায় মজা পাইছি। এখন এই রাস্তার মধ্যে আমি হায়ার সিসি চালায় আসলে মজা পাবো না, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে রোজা চলতেছে,
রোজা রেখে বেশি প্রেশারও নিতে যাচ্ছিলাম। হায়ার সিসি বাইক যখন চালাবো তখন আমাকে জ্যাকেট বুট সব একবার পারফেক্ট হয়ে চালানোই উচিত হবে। তো চিন্তা করলাম না, রোজা রেখে এত বেশি প্রেশার নিব না, খুব শর্ট রাইড হবে। তাই জীবন আর রাইড দুইটাই সহজ করার জন্যই হচ্ছে এই 150cc বা সিবি 150Xটা নেওয়া। আর আপনাদেরকে একটু আন্ডারস্ট্যান্ডিং দিয়ে দিই, মানে এখানকার রোড গার্ড বা ট্রাফিক কন্ডিশন কেমন। এখানকার ট্রাফিক কন্ডিশন বাংলাদেশের মতোই কিছুটা, বাংলাদেশের সাথে তুলনা হবে না জানি, তারপর আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আর কি বাংলাদেশের সাথে তুলনা করতেছি। বাংলাদেশ থেকেও ধরেন 2-3 স্টেপ ভালো। এই এবার কিভাবে ভালো, প্রথমত হচ্ছে খুব একটা বেশি রুলস রেগুলেশন মানুষজন মানে না, কেউ কাউকে সাইড দেয় না। থাইল্যান্ডে যেটা দেখছিলাম যে হ্যাঁ প্রচুর পরিমাণ রেসপেক্টফুল একজন আরেকজনের প্রতি, এখানে আবার ড্রাইভাররা একজন আরেকজনের প্রতি ওরকম রেসপেক্টফুল না। তার পরবর্তীতে রোডঘাট চিপা হইলেও রোডঘাটের মধ্যে খুব একটা বেশি জ্যাম নাই, কারণ এখানকার সবগুলা গাড়ি খুব ফাস্ট মুভিং। মানে এখানে আমাদের দেশের মতো ওই রিক্সা ভ্যান এগুলো নাই। চিন্তা করেন এরকম রোড হাইওয়ে 2 লেনের, সেখানে রিক্সা ভ্যানও চলতেছে। তখন আমাদের শহরে জীবনেও এত পরিমাণ গাড়ি ঘোড়ার ভিতরে জীবনেও গতি থাকতো না, বাট এখানে গতি আছে, কারণ এখানে স্লো মুভিং যে ভেহিকলগুলো আছে সেগুলো নাই। আর সবাই ইন্ডিপেন্ডেন্ট, সবাই যার যার ভেহিকেল নিয়ে বেরোইছে। কেউ বাসের আশায়, এখানে খুব একটা বেশি আমি বাসও দেখতেছি না, কেউ বাসের জন্য বসে নাই যে বাস আইসা কোথাও দাঁড়াবে। এই যে একটা ট্রাক দেখছি অনেকক্ষণ পরে, ট্রাকগুলোও চলে, রাতের বেলা দেখছি ট্রাক চলে। সবার যার যার ভেহিকেল আছে, অফিসে যাচ্ছে বা কাজে যাচ্ছে, যার যার ভেহিকেল নিয়ে বের হয়ে যাচ্ছে। জোস, এটাই হচ্ছে অ্যাকচুয়াল ট্রাফিক সিস্টেম। রাস্তা ছোট, গাড়ির সংখ্যা বেশি, তারপরে জ্যামজট খুব একটা নাই। এই কারণে আর কি বাংলাদেশ থেকে কয়েক স্টেপ ভালো। তবে যেহেতু রুলস রেগুলেশন খুব একটা বেশি মানে না, তাই মোটামুটি ধরে নেন যে কাছাকাছি বাংলাদেশের মতোই, এখানে রাইড করতে আপনার অসুবিধা হবে না। বাংলাদেশে টিকে গেছেন মানে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি চালাইতে পারবেন। তবে এরা সম্ভবত এদের রিচুয়ালে প্রচুর পরিমাণ বিশ্বাস করে। দেখেন বাইকের আয়নার মধ্যে এটা কি বাধা, একজনের বাইক না, ওর বাইকে দেখতেছেন, ওর বাইকে বাধা আছে। এই যে বাম সাইডে দেখতেছেন ওর বাইক। একটা 4 লেনের রাস্তা অবশেষে পাইলাম। আর এখানে দেখেন এই যে স্পেসিফিক যে রোডটুকু দেখতেছেন, এটা হচ্ছে মোটর সাইকেল যাওয়ার লেন। হ্যাঁ, এবং সবাই ওই লেনে চালাচ্ছে, দেখতেছেন। ওই রুলস আছে আর কি, কেউ মানে না। এই যে ভাই রে ভাই। তবে ট্রাফিক লাইট আবার সবাই খুব মানে, ট্রাফিক লাইটগুলোর ভায়োলেশন খুবই কম চোখে পড়ে। আর রাস্তাঘাট কি পরিমাণ পরিষ্কার দেখছেন, সব মনে হয় না কেমন চকচক করতেছে। ওয়ালাইকুম আসসালাম। ইউ ডুইং গুড? It's okay. Yeah, looking for the new origin. So why didn't you give me that bike with big box? Which one? That CBX. Same, bro. So I need this box. So এই যে সোল রেন্ট, এই জায়গাটা থেকে হচ্ছে আমি বাইক রেন্ট করছি। ইউ আর দ্য ওনার? No, the owner is here. ওকে ওকে। এদের এখানে অনেকগুলা বাইক আছে, মানে কি লাগবে আপনার? কাওয়াসাকি Z900 দ্য বিস্ট, তার পরবর্তীতে CBX কাওয়াসাকির আরেকটা, তারপরে দিস ইজ Kawasaki ZX-10. ZX-10। ও ভাই রে ভাই, ফুল মডিফাইড। দিস লুকস গ্রেট। ZX-10 also. Yeah, you have every bike. Oh, these are the original documents. Original. Be careful, okay? If you lose the document, you will get charged 7 million. 7 million. সো এটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্টস। জাবাতে যদি যান অথবা হচ্ছে আমি নুসা পেরিন্তাতে যাচ্ছি, তখন আমার এই অরিজিনাল ডকুমেন্টসগুলো লাগবে। আমি যদি এই অরিজিনাল পেপার হারাই তাহলে আমাকে 7 মিলিয়ন রুপিয়া পে করতে হবে। তাই আই নিড টু বি ভেরি কেয়ারফুল উইথ দ্যাট। আর আরেকটা জিনিস আমি করতেছি, সেটা হচ্ছে আমার বাইকের যেই টপ বক্সটা আছে, টপ বক্সটা আমি চেঞ্জ করতেছি। চেঞ্জ করে একটা এই যে স্কোয়ার শেপের টপ বক্স নিচ্ছি, কারণ ওটার ভিতরে আমার জিনিসগুলো খুব ভালোভাবে সেট হবে। হ্যাঁ রে, CBR 250 যেটার জন্য আমরা অপেক্ষা করতেছি বাংলাদেশে, সেই বাইকটা এখানেই আছে। এটা অবশ্য মডিফাইড। কাওয়াসাকির অনেকগুলো বাইক আছে। তারপর হচ্ছে MT-25, এই বাইকটা নেওয়ার আমার প্রথমে পরিকল্পনা ছিল, কিন্তু এটার মধ্যে টপ বক্স সেট নাই। আমার এমন একটা বাইক দরকার ছিল যেটার মধ্যে টপ বক্স সেট আছে।
বাইক সেট কাগজপত্র পেয়ে গেছি। এখানে একটা ইনফরমেশন আমি জানতে পারছি ওদের কাছ থেকে, সেটা হচ্ছে ইন্দোনেশিয়াতেও বাইকের উপরে প্রচুর ট্যাক্স আছে। 250 সিসির উপরে যে বাইকগুলো আছে সেগুলোকে লাক্সারি আইটেম হিসাবে ইন্দোনেশিয়াতে গণনা করা হয় এবং যার কারণেই প্রচুর ট্যাক্স দিতে হয়। আর এর ফলে এখানে বাইকের দামও বেশি, থাইল্যান্ডের তুলনায় এখানে অনেক দাম বেশি, যার কারণে এখানে 250 সিসির উপরের যে বাইকগুলো আছে সেগুলোর দামও অনেক বেশি, ভাড়াও অনেক বেশি। আমার নাগালের মধ্যেও ছিল না ওগুলা। যাই হোক, আমরা এখন যাব হচ্ছে ফেরিঘাটের দিকে, আর ফেরিঘাটের নাম হচ্ছে পাদাংবাই হারবার। আমাকে লোকেশন দিয়ে দিছে, পাদাংবাই হারবারে গেলেই নাকি আমি ফেরি পাবো। শেল অ্যাডভান্স বাইক সেন্টারে আমরা চলে আসছি। আমি একটা ইঞ্জিন অয়েল নিব এখান থেকে আমার বাইকের জন্য। এবং আমার গায়ে যে শেল অ্যাডভান্স আছে না, শেল অ্যাডভান্স দেখে ও বলতেছে শেল অ্যাডভান্স। আমি বললাম শেল অ্যাডভান্সই দেন। ভালো বুঝাতে একটু কষ্ট হয়েছে যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। আর এখানে শেল অ্যাডভান্স 10W40AX5, দিস ওয়ান গুড? Good, this one, সেম ব্র্যান্ড। এখানকার যেহেতু সবাই মোটামুটি হচ্ছে স্কুটার চালায়, তাই এখানকার বেশিরভাগ ইঞ্জিন অয়েল হচ্ছে স্কুটার বেসড। এখন আমারটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করব টু মেক ইট মোর স্মুদার। শেল অ্যাডভান্স এখানে খুব ফেমাস, অনেকগুলো দোকানে এরকম দেখছি শেল অ্যাডভান্স বাইক কেয়ার সেন্টার, এবং আমার বাইকের মধ্যেও শেল অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে। অ্যান্ড দিস ইজ দ্য ইঞ্জিন অয়েল ব্র্যান্ড দ্যাট মার্ক মার্কুইজ ভাই তার মোটর বাইকের মধ্যে ইউজ করে, ডুকাটিতে ইউজ করে। অবশ্য ডুকাটির সাথে শেল অ্যাডভান্সের 25 বছরের একটা কোলাবোরেশন। অবশ্যই শেল অ্যাডভান্স সেই রকমের প্রোডাক্ট প্রডিউস করতেছে, যার কারণেই এই রিলেশনটা এত লম্বা সময় ধরে হচ্ছে। মার্ক মার্কুইজ ভাই শেল অ্যাডভান্স ইউজ করতেছে রেস ট্র্যাকে, আর আমি ইউজ করতেছি রোডে। ফ্রম রেস ট্র্যাক টু রোড উইথ শেল অ্যাডভান্স আলট্রা, রাইড অন রোজ। যাই হোক, অবশেষে মনে হচ্ছে একটা হাইওয়ে পাইছি। এখনও বাকি হচ্ছে 34 কিলোমিটার পথই শেষ হচ্ছে না এরকম মনে হচ্ছে। বাস আছে 10:49, আরও সময় লাগবে 49 মিনিট, মানে 11টা বেজে যাবে। পুলিশি ও পুলিশকে ওরা পুলিশই ডাকে, সাব্বাস। Is the ferry? Yeah. I don't buy ticket. Oh, okay. আগে টিকিট কিনতে হবে। ওরা যেমনি ইংলিশ বলে আমি ওইভাবে ইংলিশ বলা শুরু করছি। I don't buy ticket. You have ticket? Don't ticket, no ticket. Excuse me, hello. Nusa Penida? With motorbike? Yes. How much? Huh? How many people? One people. 75,000. Yeah. Okay. Yes. And do you have document motorbike like this? Yes. This one? Yes, and one passport. Passport? ফেরি হচ্ছে 2টা বাজে আর এখন বাজতেছে হচ্ছে 12টা, মানে 2 ঘন্টা আমাকে এখানে বসে থাকতে হবে। আর এটাকে বলে হচ্ছে ওয়েটিং রুম। আমার সামনে মাত্র 3টা বাইক আছে অনলি। আমরা খুব আর্লি চলে আসছি, নাকি আমরা লাস্ট একটু আগের যে ফেরিটা হয়তো সেটা মিস করছি, হইতে পারে, জানি না কিছু। Sabrina? No. Yes? Sabrina? Nusa Penida. Yeah. Yeah. This side. আমি তো এখন এই ভুল ফেরিতে উঠে যেতাম। বাস আছে হচ্ছে একটা শিপের দিকে উঠাচ্ছিল, আমিও সবার পিছে পিছে ওই শিপের দিকে উঠে যাচ্ছিলাম আর কি। এই যে এই শিপটা, আমার শিপ 2টা। আমি তো অবাক হয়েছি, কিরে এত তাড়াতাড়ি শিপ চলে আসছে, কাহিনি কি? পরে উঠতে যাওয়ার সময় উনি বলতেছে লুম্বুক। আমি বললাম আমি তো নুসা পেনিদা, লুম্বুক তো ভিন্ন জায়গা। ওরা জিজ্ঞেস করলাম আমি নুসা পেনিদা যাবো, ও তো আমার টিকিট নিয়ে নিছে, আমার বলতেছে যাও ভিতরে। পরে বুঝলাম যে আমি ভুল ফেরিতে উঠা ধরছিলাম, আমাকে এখন ভুল ডেস্টিনেশনে নিয়ে যাচ্ছিল।
ফেরির আসার কথা ছিল হচ্ছে 2টায়, কিন্তু ফেরি আসছে 3:22-এ, আর এখন বাসে হচ্ছে 4:10। এখন হচ্ছে ফেরি ছাড়ছে। সারাটা দিন এখানে বসে আছি। ভাগ্যেশ একটা পানির বোতল সাথে নিয়ে নিয়েছিলাম, বুঝছি আজকে এখানে আমার ইফতার করতে হবে। যাই হোক, ফাইনালি আমরা রওনা দিয়ে দিছি। এখন আকাশের অবস্থা একটু মেঘলা মেঘলা, হালকা ঠান্ডা বাতাস লাগতেছে। মানে এখানে বসে খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আর বাইরের পরিবেশ আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, একেবারে নীল পানি, সবুজ গাছ, মেঘলা আকাশ, অস্থির। অ্যান্ড আই গট সাম ফ্রেন্ড। টেল মি ইয়োর নেম অ্যান্ড হোয়ার আর ইউ ফ্রম? Renault and Latvia. লাতভিয়া থেকে। উই হ্যাভ বিন চ্যাটিং ফর এ লং টাইম। Very long time, 2 months. মানে আমাদের এখানে সময় কাটতেছিল না। আর এখানে আরও 2-3 জন ফ্রেন্ড বানায় ফেলছি বিভিন্ন দেশ থেকে, তাদের সাথে কথাবার্তা বলতেছি, আড্ডা দিচ্ছি। তারপর আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাবো। আজকে যে জায়গাটায় হোস্টেল নিছি না, হোস্টেল অস্থির একটা জায়গায়। যদি আমি দিনের আলো থাকতে থাকতে পৌঁছাইতে পারি তাহলে আপনাদেরকে ওই ভিউটা দেখাইতে পারবো। এক ঘন্টা 45 মিনিটের জার্নি শেষ করে ফাইনালি আমরা চলে আসছি নুসা পেনিদাতে। অ্যান্ড লুক অ্যাট দ্য কালার অফ দ্য ওয়াটার রোজ। একটু ময়লা টয়লা আছে, বাট নিচে তলদেশে যে সাদা বালি আছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে, যেগুলা অস্থির। ব্রোস, প্রচুর পরিমাণ এক্সস্টেড, টায়ার্ড অ্যান্ড থ্রাস্টি অলসো। এই যে পানি দেখতেছি, এত সমুদ্রের পানি দেখে খুব খেতে ইচ্ছা করতেছে। সম্ভবত হিন্দু ধর্মাবলম্বীদের আধিক্যতা এখানে আছে। এই যে হ্যাঁ, সেম ভিতরে একটা মন্দির, তারপরে পাশে বাসা। হ্যাঁ, বালিতে হিন্দু ধর্ম আসছে প্রায় 2000 বছর আগে। এখানে হিন্দু ধর্ম আসছে হচ্ছে ইন্ডিয়ার সাউদার্ন পার্ট থেকে, ট্রেডিংয়ের মাধ্যমে। যারা ট্রেড করতে আসতো তারা এখানে থাকছে। তার পরবর্তীতে হচ্ছে আস্তে আস্তে ধর্ম এখানে ছড়াইছে। তারপরে এখানে ইন্ডিয়ান কিছু রাজ্যও ছিল, মানে ইন্ডিয়ান শাসিত অঞ্চলও ছিল এরকমও সম্ভবত, যার কারণে এখানে অনেক বেশি হিন্দুইজম ছড়াইছে। তবে এখানকার হিন্দুইজম আর ইন্ডিয়াতে যে হিন্দুইজম আমরা দেখি, ওইটার মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ এখানকার লোকাল কালচার, লোকাল বিশ্বাসের সাথে মিশে এখানকার হিন্দুইজম একটা ভিন্ন রূপ ধারণ করছে। আর এখন যে রাস্তাটা ধরে আমি হোস্টেল দিকে রাইড করে যাচ্ছি, এটা একটা দারুণ রাস্তা। এক সাইডে সমুদ্র, আর ওই দূরে পাহাড়, আর বা সাইডে লোকালয় আছে কয়েকটা জায়গায়, আবার বা সাইডেও পাহাড় আছে। আর পরিবেশটা এত সুন্দর হয়েছে বিকালবেলা। মানে সারাদিন গরম ছিল, এখন খুবই প্লেজেন্ট ওয়েদার, খুবই প্লেজেন্ট। এই হচ্ছে হোস্টেল। হোস্টেল নাম হচ্ছে লাশি। এখান থেকে খুব একটা ভালো ভিউ দেখবেন না, বাট যখন আপনি এখানে আসবেন তখন আপনি এই হোস্টেলের আসল রূপটা দেখতে পাবেন। এই যে এখানে সুইমিং পুল, এখানে মাউন্টেন, এখানে সমুদ্র, ক্রেজি না? অ্যান্ড রোজ, আজকের ইফতার হবে হচ্ছে এই যে সমুদ্রে। শুধু সমুদ্রে না, সমুদ্রে বসে বসে। আই রে সেই। Say goodbye here. Say. Yes, goodbye. Bye.